একটি নবজাতক শিশু জন্ম হওয়ার পর সেই শিশুর প্রথম কয়েক ঘন্টা কি কি যত্ন নেওয়া দরকার? এবারে এই গোল্ডেন আওয়ারের কয়েকটা ইম্পর্ট্যান্ট মনিটরিং এবং কয়েকটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার্স আমাদের খুবই ইম্পর্ট্যান্ট কাজে লাগে। তাদের লো ওয়েট যে বেবি হয় তাদের ক্ষেত্রে মা বাবাকে কি উপদেশ দেওয়া হয়? ক্যাঙ্গারু মাদার কেয়ার আমাদের এখন রুটিন এনআইসিউ এর মধ্যে ইজ ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল। গৌরীদেবী হসপিটালে স্টেট অফ আর্ট ফেসিলিটি এনআইসিউ এর সব কিছুই রয়েছে। আমাদের সিপ্যাপ সাপোর্ট থেকে শুরু করে এইচএফএন সাপোর্ট থেকে শুরু করে ভেন্টিলেশনের সাপোর্ট থেকে যা যা দরকার হয় একটা নবজাতক শিশুকের জন্য আমরা সবই প্রায় রেগুলারলি করছি। নমস্কার, গৌরীদেবী হসপিটালস থেকে আমি রিজিয়া। আজ আমাদের সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট পেডিয়াট্রিক ডক্টর সব্যসাচী মুখার্জি। গুড আফটারনুন এভরিবডি, আমার নাম ডক্টর সব্যসাচী মুখার্জি। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান। আজ যখন আমরা স্যারকে সাথে পেয়েছি, জেনে নিই আজ আমরা একটি নবজাতক শিশুর যত্নের ব্যাপারে কিছু তথ্য। স্যার, প্রথমেই আমরা জানতে চাই একটি নবজাতক শিশু জন্ম হওয়ার পর সেই শিশুর প্রথম কয়েক ঘন্টা কি কি যত্ন নেওয়া দরকার? প্রথমত যখন কোনো নবজাতক শিশু জন্ম নেয় তখন আমরা সেই প্রথম ঘন্টাটাকে বলি গোল্ডেন আওয়ার। এবারে এই গোল্ডেন আওয়ারের কয়েকটা ইম্পর্ট্যান্ট মনিটরিং এবং কয়েকটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার্স আমাদের খুবই ইম্পর্ট্যান্ট কাজে লাগে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তো আমরা যেটা কয়েকটা প্যারামিটার্স খুবই ক্লোজলি লুক করি, যেমন বাচ্চার রেসপিরেটরি এফার্ট কেমন রয়েছে, বাচ্চার হার্ট রেট কত রয়েছে, বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বা বাচ্চা কেমন কাঁদছে এবং অ্যাক্টিভিটি কেমন রয়েছে। এই কয়েকটা ফ্যাক্টরস দেখে আমরা ডিসাইড করি পরবর্তীকালে আমরা কি স্টেপ নেব। যদি এই প্যারামিটার্সগুলো ঠিকঠাক থাকে আমরা ভালো করে ড্রাই করে রুটিন কেয়ার দিয়ে আমরা বাচ্চাদেরকে এনআইসিউতে শিফট করি। সেখানে আমরা জাস্ট 1 to 2 আওয়ার্স একটা অবজারভেশনে রাখি, যেহেতু বাচ্চাদের কোনো যদি ফার্দার কমপ্লিকেশনস ডেভেলপ করে, যদি না করে তাহলে আমরা যেটা খুবই অ্যাডভোকেট করি মায়ের কাছে শিফট করে উই স্টার্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এবং তার সাথে ব্রেস্ট ফিডিং। স্যার, নর্মাল যে বেবি হয় বা আমাদের লো ওয়েট যে বেবি হয় তাদের ক্ষেত্রে মা বাবাকে কি উপদেশ দেওয়া হয়? প্রথমত হচ্ছে যেসব বাচ্চাদের ওজন 2 কেজি 500 গ্রামের বেশি হয়, 1 নম্বর। যেসব বাচ্চারা 37 সপ্তাহের বেশি সপ্তাহে জন্মগ্রহণ করে এবং বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, যেমন কোনো বার্থ ম্যালফরমেশন, বাচ্চাদের কোনো শ্বাসকষ্ট, এগুলো যদি না থাকে সেই বাচ্চাদেরকে আমরা নর্মাল বাচ্চা বলি। এবারে এসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা ভালো করে যেটা মাদেরকে অ্যাডভাইস করি যে ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে, যে 2 ঘন্টা পর পর বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করানো এবং ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে মায়ের এবং ফ্যামিলি মেম্বার্সদের এনকারেজমেন্ট যে হ্যাঁ বাচ্চাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করে মনিটরিং করা এবং কখন ডেঞ্জার সাইন্স বলে কিছু জিনিস হয় যেগুলো আমাদের মা বাবাকে ভালো করে এক্সপ্লেন করি। যেমন এক বাচ্চা যদি কোনো ভালো করে দুধ না খেতে পারে, কখনো কখনো যদি বমিট করে দেয়, ভমিটিং করে দেয়, কখনো কখনো যদি শ্বাস প্রশ্বাস একটু বেশি চলে বা যদি খুব এক্সেসিভ কান্নাকাটি করে, এই 4-5টা ফ্যাক্টর, এবং যদি বাচ্চাটা খুবই হলদে লাগে, এই 4-5টা ফ্যাক্টর দেখে আমরা মাদের এবং মায়ের যারা কেয়ারটেকার্স যেমন ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং দ্য হাজব্যান্ড, আমরা এনাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দিই যে এইসব ক্ষেত্রে বাচ্চাদের কেয়ার লাগবে, মানে দে হ্যাভ টু ভিজিট আ নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান অর দ্য হসপিটাল। যদি লো বার্থ ওয়েট বেবি হয় তাদের ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সট্রা প্রিকশন নিই, যেমন বাচ্চাদের ডিসচার্জ করার আগে আমরা দেখি যে অ্যাডিকুয়েটলি বাচ্চা ওয়েট গেইন করছে কিনা, বা বাচ্চা নিজের টেম্পারেচারটা উইথাউট এনি সাপোর্ট মেনটেন করতে পারছে কিনা, বাচ্চা ভালো করে ফিডিং করতে পারছে কিনা, এবং যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট মা এবং মায়ের যারা ফ্যামিলি মেম্বার্স তারা কনফিডেন্ট যে বাচ্চাকে ভালো করে বাড়িতে গিয়ে কেয়ার দিতে পারবে কিনা, এগুলো দেখেই আমরা বাচ্চাদেরকে ডিসচার্জ করি। আচ্ছা স্যার, ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে মানে নবজাতক মাদেরকে কি উপদেশ দেওয়া হয়? প্রথমত যেটা এখন খুবই দেখা যায় মায়েদের যারা প্রথমবার মা হচ্ছেন আর কি, তাদের একটা অ্যাংশাসনেস কাজ করে, একটা টেনশন কাজ করে। তো বিফোর বার্থ আমরা মাদেরকে কাউন্সেলিং করি, সেটাকে বলে অ্যান্টিনেটাল কাউন্সেলিং, যাতে মারা অ্যাকচুয়ালি ব্রেস্ট ফিডিংয়ের কী কী ইম্পর্ট্যান্ট আপডেটস, ব্রেস্ট ফিডিংয়ের কী কী ইউটিলিটি, একটা ব্রেস্ট ফিডিং বাচ্চাদেরকে কী কী হেল্প করতে পারে সেটা আমরা ভালোভাবে মাদেরকে আগে এক্সপ্লেন করি, এবং নট অনলি মায়ের যারা বাড়ির লোক রয়েছে তাদেরকে আমরা ভালো করে এক্সপ্লেন করি। এরপরে যখন বাচ্চা জন্ম নেয়, যখন সব কিছু ঠিকঠাক থাকে, আমরা মাদেরকে এক্সপ্লেন করি যে নর্মাল ব্রেস্ট ফিডিং, মানে ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে যখন বাচ্চা যখনই ফিড চাইবে তখন ভালো করে যেন ফিডিংটা দেওয়া হয়, মা যেন খুব তাড়াহুড়ো না করে
এবং যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, ব্রেস্ট ফিডিং যেন কারোর সুপারভিশনে করে, যেমন বাড়িতে কোনো লোক রয়েছে, কোনো কেয়ারটেকার রয়েছে, তার সুপারভিশনে যেন ব্রেস্ট ফিডিং করা হয়। এবং মাকে 2 ঘন্টা পর 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 ব্রেস্ট ফিডিং করানোতে আমরা অ্যাডভাইস করি। এবং মাকে এটা বুঝতে হবে যে বাচ্চা কখন ব্রেস্ট ফিডিংয়ের জন্য খুঁজছে, সেটাকে বলে হাঙ্গার কিউজ। তো এগুলোকে আমরা ভালো করে মাদেরকে এক্সপ্লেন করি, মাদেরকে ইউটিলিটিটা এক্সপ্লেন করি যে ব্রেস্ট ফিডিংয়ের কী ইম্পর্টেন্স, এবং মাদের এটাও এক্সপ্লেন করি যে ব্রেস্ট ফিডিং আমাদের বাচ্চাদের কতটা ভালো করে ওয়েট গেইন করতে হেল্প করে। এভাবেই আমরা বাচ্চাদেরকে ডিসচার্জ করি এবং মাদেরকে ফলো আপে আরও ভালো করে কাউন্সেলিং করার চেষ্টা করি। ক্যাঙ্গারু মাদার কেয়ার যে শব্দটি আছে এটি আমরা অনেকবার শুনেছি, স্যার এটা আসলে কী জিনিস, এই ব্যাপারে একটু কিছু বলুন আপনি। প্রথমত ক্যাঙ্গারু মাদার কেয়ার আমাদের ওয়ার্ল্ডে 1960-তে ইভলভ হয়। স্পেসিফিক্যালি যে বাচ্চারা একটু লো বার্থ ওয়েট, যেমন 1800 গ্রামের কম হয়, বাট তাদের কোনো আদার অ্যাসোসিয়েটেড অসুবিধা থাকে না, যেমন শ্বাসকষ্ট নেই, তাদেরকে ভালো করে বাচ্চাদের ওয়েট গেইন করতে এবং ফিডিংয়ে প্রচণ্ডভাবে হেল্প করে ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটাতে কী করা হয়, মায়েদের কোনো সেমি রিক্লাইনিং পজিশন, কোনো চেয়ার দেওয়া হয় স্পেসিফিক ক্যাঙ্গারু মাদার কেয়ারের জন্য, সেখানে মায়েদের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে বাচ্চাদের রাখা হয়। এবং এটাতে বলা হয় যে মোর দেন 1 to 2 আওয়ার, মানে মারা যখন আসবে মোর দেন 1 to 2 আওয়ার সেশনস প্রত্যেকটা সেশন যেন হয়। এতে কি হয়, বাচ্চাদের মায়েদের প্রতি একটা বন্ডিং ডেভেলপ করে, মায়েদের কনফিডেন্স গেইন করে, এবং এটা দেখা যাচ্ছে যে মায়েদের অ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং এবং অপটিমাল ব্রেস্ট ফিডিং রেট অনেকটাই বেড়ে যায়। তার সাথে বাচ্চাদের যে ইনফেকশন হওয়ার যে চান্সেস, সেটা প্রায় 50-60% কমে যায়। তো অল ইন অল ক্যাঙ্গারু মাদার কেয়ার আমাদের এখন রুটিন এনআইসিউর মধ্যে ইজ ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল। এটা আমরা পিলার ধরি ইন ওয়ান অফ থার্মো রেগুলেশন বাচ্চাদের ক্ষেত্রে, এবং এটা দেখা যাচ্ছে এদের বেনিফিট ইজ মাচ মোর। সো প্রত্যেকটা এনআইসিউ প্রোটোকলে এখন দেখা যাচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার খুব ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা স্যার, যে বেবিগুলো একটু রিস্ক নিয়ে জন্ম নেয় তাদের ক্ষেত্রে কিভাবে কি চিকিৎসা করা হয় বা কি যত্ন নেওয়াটা দরকার? প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে হাই রিস্ক বাচ্চা কাদের বলে। প্রথমত হচ্ছে মায়ের কোনো প্রেগনেন্সির সময় যখন রুটিন চেক আপে আসে মারা, তখন কোনো কন্ডিশন যেমন এক্ল্যাম্পসিয়া, বা মায়েদের যখন ইউএসজি হয় সেখানে কোনো অ্যান্টিনেটাল স্ক্যানে কোনো অসুবিধে, এগুলোকে বলে হাই রিস্ক প্রেগনেন্সি। বা মায়ের যখন রেগুলার সুগারের কোনো মেডিকেশন খাচ্ছে, এগুলোকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলে ধরি। এবারে সেক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্সির আগে মায়েদের এবং বাড়ির লোকেদের ভালো করে আমরা কাউন্সেলিং করি, বিকজ কাউন্সেলিংটা খুবই ইম্পর্ট্যান্ট। কখনো কখনো আমাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট কমানোর জন্য বাচ্চাদের বিভিন্ন রেসপিরেটরি সাপোর্ট, যেমন অক্সিজেন, সিপ্যাপ, এইচএফএনসি, বা কখনো কখনো ভেন্টিলেশনও করা হতে পারে। এবারে সেক্ষেত্রে এটা আগে থেকে মাদের এবং বাড়ির লোকেদের বলে কাউন্সিল করে প্রাইম করে রাখা হয় যে এগুলো পসিবিলিটি হতে পারে। স্যার এই রকমই কিছু একটা সাকসেস স্টোরি যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, প্রথমত বলি আমাদের গৌরীদেবী হসপিটালে স্টেট অফ আর্ট ফেসিলিটি এনআইসিউ এর সব কিছুই রয়েছে। আমাদের সিপ্যাপ সাপোর্ট থেকে শুরু করে এইচএফএন সাপোর্ট থেকে শুরু করে ভেন্টিলেশনের সাপোর্ট থেকে যা যা দরকার হয় একটা নবজাতক শিশুকে জন্য, আমরা সবই প্রায় রেগুলারলি করছি, রেগুলারলি অ্যাটেন্ড করছি, এবং বাচ্চারা ভালো করে আমরা বাড়িতে ফেরাতে পারছি। কিছুদিন আগেই 1000 গ্রামস বা 1100 গ্রামসের বাচ্চাকেও আমরা ভেন্টিলেশন করার পর সারফেক্টেন্ট দেওয়ার পর আমরা ডিসচার্জ করেছি, অ্যান্ড এখন তারা যখন ফলো আপে আসে ওপিডিতে, দে আর ডুইং জাস্ট ফাইন। থ্যাংক ইউ সো মাচ স্যার। যদি আপনারা এই ব্যাপারে আরও কিছু তথ্য জানতে চান দেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আদারওয়াইজ আমাদের নিচে হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে, সেটাতে আপনাদের কোনো জরুরি দরকার থাকলে, কোনো সম্পর্কে জানার থাকলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।